আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে হয়ে গেল। সেখানকার শিফট 1-এর ফিজিক্স পার্টের 25টা যে কোশ্চেন সেটা এখন আমরা সলভ করব। তো শুরু করা যাক। এখানে কোশ্চেনের যে নাম্বারগুলো এগুলো ফলো করার দরকার নাই, কারণ এক এক সেটে এক এক নাম্বারে এই কোশ্চেনগুলো আছে। জাস্ট কোশ্চেনগুলোর স্টেটমেন্ট কি বলছে, কোশ্চেনটা কি, এটা তোমরা ফলো করবে এবং তার সাথে অ্যান্সার তোমরা মিলাবে। ঠিক আছে? ওকে, তাহলে শুরু করা যাক। বলছে কি, 3টি টার্মিনাল বিশিষ্ট যে ট্রানজিস্টরের 3টি টার্মিনাল থাকে, ভালো কথা। শুধু একটি বাহক, মানে অনলি ওয়ান বাহক থাকবে, ইলেকট্রন বা হোল যে কোনো একটা থাকবে। ইলেকট্রন বা হোল দ্বারা পরিবহন ঘটে, তার নাম কি? এখন বিজেটি ট্রানজিস্টর হচ্ছে আমাদের সিলেবাসে বেশি কভার করছে। তো বিজেটি ট্রানজিস্টরে আমাদের কি হয়, আমরা পি টাইপ, এন টাইপ এগুলো ইউজ করি। ঠিক আছে? তো এখানে কি হয়, পি টাইপে মেজর ক্যারিয়ার হচ্ছে হোল, এন টাইপে মেজর ক্যারিয়ার ইলেকট্রন। সো দুইটাই থাকে অ্যাকচুয়ালি বিজেটি ট্রানজিস্টরে। বাট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ফেড ট্রানজিস্টর যেটা, সেটাতে কিন্তু ফেড ট্রানজিস্টরের দুইটা টাইপ হয়। ঠিক আছে? ফেড ট্রানজিস্টরের দুইটা টাইপ হয়, একটা হচ্ছে এন চ্যানেল অথবা কি পি চ্যানেল। ঠিক আছে? এন চ্যানেল হচ্ছে এখানে শুধু ক্যারিয়ার হচ্ছে কি ইলেকট্রন, আর পি চ্যানেল হচ্ছে শুধু ক্যারিয়ার হচ্ছে কি হোল। সো এটার অ্যান্সার হবে গ নাম্বারটা, ফেট। ঠিক আছে? একটু ডিপের কোশ্চেন ছিল সেমিকন্ডাক্টর টপিকের, তোমাদের সিলেবাসে হয়তো ফেট নিয়ে ডিটেলস কথাবার্তা নাই, বাট এই কোশ্চেনটা একটু ডিপে ছিল, কারণ সেমিকন্ডাক্টর বলতেই আসলে এখন যে ট্রানজিস্টরগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে ফেট রিলেটেড। ঠিক আছে? এই বিজিটি ট্রানজিস্টর যেগুলো, এগুলো এখন ওই লেভেলে ইউজ হয় না। ঠিক আছে? মসফেট বিশেষ করে এগুলো ইউজ হয়। ওকে, তাহলে আমরা তারপরে কোশ্চেনে চলে যাই। তারপরটাতে কি বলছে, বলছে যে 5টি ঘনাকৃতির পাথর খণ্ডের প্রতিটির আয়তন দেওয়া আছে 0.216 মিটার কিউব ও ভর দেওয়া আছে 300 কেজি। এদের একটি অপরটির উপর রেখে একটি স্তম্ভ প্রস্তুত করতে কৃতকাজের পরিমাণ কত? তোমরা যারা যে ইটের ম্যাথগুলো সলভ করছো, যে একটার পর একটা ইট এভাবে রাখলে যে আমাদের কৃতকাজের পরিমাণ কি হবে, সেই যে কনসেপ্টটা ছিল সেটা এটা। এখানে জাস্ট ইট কেমন, আমাদের ইট হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তু। তো এখানে জাস্ট কিউব ইউজ করা লাগবে। মনে করো কাল্পনিক ইটগুলো হচ্ছে কি কিউব আকারে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু বের করার ট্রাই করি। তাহলে আমরা আগে এক একটা কিউবের হাইট কত বা বাহুর মান কত, এইচ কত, সেটাকে বের করার ট্রাই করি। তো বলছে আয়তন এত, তাহলে এ কিউব বা এইচ কিউব ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 0.216 মিটার কিউব। ঠিক আছে? তো তাহলে শুধু এইচ যদি চাই, একটা ধারের হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে আমার কি করা লাগবে, রুট কিউব করে দেওয়া লাগবে 0.216কে। তো 0.216কে রুট কিউব করবো। ওকে, তো আমরা কি জানি, আমরা হচ্ছে 0.216কে আমরা এটা লিখতে পারি না, 216 ডিভাইড বাই 1000 লিখতেই পারি। 216 ডিভাইড বাই যদি 1000 আমরা লিখি, তাহলে আমরা জানি যে 216কে আমরা যে রুট কিউব করি, ঠিক আছে, বা 216কে রুট কিউব করলে আমরা পাবো হচ্ছে 6। ঠিক আছে? আর হচ্ছে 1000কে রুট কিউব করলে আমরা পাবো কত, 10। তাহলে আমাদের একটা ধারের বা একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 0.6 মিটার। ওকে, তাহলে গেল। তাহলে আমরা কি পাইলাম, তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এইচ এর ভ্যালুটা পাইলাম। তো এইবার হচ্ছে আমরা যেটা করব, যে আমরা ফর্মুলা খাটাবো। ফর্মুলাটা ছিল আমাদের কৃতকাজের ফর্মুলা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh ইন্টু কয়টা আছে আমাদের কোশ্চেনে বলছে, দেখো কয়টা, 5টা ঘনকাকৃতির বস্তু। যে কয়টা থাকে, এটা কাইন্ড অফ শর্টকাটের মতো, যে কয়টা থাকে সেটা এখানে গুণ আকারে থাকে, আর তার থেকে কি একটা বিয়োগ হয়ে যায়। ঠিক আছে? তার থেকে যদি একটা বিয়োগ হয়ে যায়, যে আমি একটু অন্য কালি দিয়ে লিখি, তার থেকে একটা বিয়োগ হয়ে গেলে এটা যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি আমাদের কৃতকাজের ভ্যালুটা চলে আসে। ওকে, তাহলে আমরা বসাই। এম এর ভ্যালু কত দেওয়া ছিল, এম এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 300 কেজি করে একটা কিউব। ঠিক আছে? আর 5 যেহেতু বলছে, আর জির ভ্যালু তো আমরা জানি, আর এইচ এর ভ্যালু তো মাত্রই কি এখান থেকে বের করে আনলাম। ঠিক আছে? তাহলে mgh
ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। এটার এই ফর্মুলাটার ভ্যালু কি হবে আমাদের? m এর ভ্যালু হচ্ছে 300, g এর ভ্যালু হচ্ছে কি 9.8, আর h এর ভ্যালু হচ্ছে 0.6। ওকে, 0.6, আর n এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5। 5 থেকে 1 বিয়োগ হলে কি 4 ডিভাইড বাই 2, বা এখানে আমরা ফার্দার ক্যালকুলেশন করি 300 ইন্টু 9.8 ইন্টু 0.6। আর এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের 5 ইন্টু 5 মাইনাস 1 মানে কি 4, মানে 20কে যদি আমি 2 দ্বারা কি করি ভাগ করে দিই, তাহলে এখানে আমাদের কি থাকবে? 10 থাকবে। যে এই ক্যালকুলেশনটা, এটা 4, 5 ইন্টু 4 20, 4 5 20, আর 2 দিয়ে ভাগ করলে 10। এই 10টা এখানে লিখলাম আর কি। তো এগুলো পুরোটা এখন গুণ করে দেওয়া লাগবে। গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। আমাদের অ্যান্সারটা হবে 17,640 জুল। ওকে, আচ্ছা, তারপরটা যাই আমরা। 23 নম্বরটা কি বলছে? যে ইলেকট্রন বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহৃত হয়? এটা আমাদের থিওরি থেকে, এটা একটু আমাদের ডিপে পড়াশোনা না করলে এটা অ্যান্সার করা যাবে না। ভ্যারিয়েবল ক্যাপাসিটর বলতে একটা ব্যাপার আছে, ভ্যারিয়েবল ক্যাপাসিটর। তো টিউন সার্কিটের ফ্রিকোয়েন্সি নির্ধারণে ভ্যারিয়েবল ক্যাপাসিটর ইউজ করা হয়। তো ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে পরিবর্তনীয়। এটা হবে খ নাম্বারটা আমাদের অ্যান্সার। তো 22 নাম্বারটা কি বলছে আমরা একটু দেখি। 22 নাম্বারটাতে একটা ফোর্স ভেক্টর দেওয়া আছে, বল ভেক্টর দেওয়া আছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ভালো কথা। তাহলে বলছে একটি কণার উপর এফ, এই ভেক্টর পরিমাণ নিউটন বল প্রয়োগের ফলে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে যায়। তাহলে শেষ বিন্দু কি আমার পি বিন্দু, আর আদি বিন্দু কি আমার কিউ বিন্দু। তাহলে শেষ মাইনাস আদি তো আমার কি সরণ, তাই না, বিন্দুর দিক থেকে। তো এগুলার স্থানাঙ্ক দেওয়া আছে। তো স্থানাঙ্ক থেকে ভেক্টরে আমরা কিভাবে লিখতে পারি? স্থানাঙ্ক থেকে ভেক্টরে লেখা যায় ওই স্থানাঙ্ক রিলেটেড এক্স ওয়াই জেড এর ইউনিট ভেক্টর, মানে আই জে ক্যাপ লাগিয়ে দিলেই হয়ে যায়। তাহলে আমরা যদি পি ভেক্টরটা লিখি, তো পি ভেক্টরটা আমাদের দেখো -2i প্লাস 3j প্লাস 5k হয়। ঠিক আছে। তো কিউ ভেক্টরটা কি আমাদের? কিউ ভেক্টরটা দেওয়া আছে +3i মাইনাস 4j মাইনাস 2k। ঠিক আছে। তাহলে শেষ থেকে যদি আদি বিয়োগ করে দিই, তাহলেই তো কি আমার সরণটা পাওয়া যাবে। তার মানে এই বিন্দু সরণ ঘটছে এতটুকু। তাহলে কিউপি হবে আমাদের পি মাইনাস কিউ ভেক্টর। ঠিক আছে। পি মাইনাস কিউ ভেক্টর করলে কি হবে আমাদের? -2i মাইনাস 3i প্লাস 3j মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস 4j প্লাস 5k মাইনাসে মাইনাসে প্লাস 2k। ঠিক আছে। এবার ফাইনালি আমরা লিখে ফেলি। এটা হবে আমাদের -5i প্লাস 7j প্লাস 7k। ঠিক আছে, 7। ওকে, তাহলে এটা আমাদের কি চলে আসলো? এটা আমাদের চলে আসলো আমাদের কাইন্ড অফ সরণ ভেক্টর। ঠিক আছে। তাহলে বল আর সরণ ভেক্টরের ডট গুণ করলে আমাদের কি চলে আসে? আমাদের কাজ চলে আসে, তাই না? তাহলে আমরা ডট গুণ করে ফেলি। তাহলে বল ভেক্টরটা আমাদের কি ছিল? বল ভেক্টরটা ছিল আমার -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে। এটার সাথে আমরা ডট করব। তাহলে লিখে ফেলি -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটাকে আমরা যদি ডট করে দেই কার সাথে? এই যে সরণ আমাদের যতটুকু হইল সেটার সাথে। তাহলে -5i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 7k ক্যাপ। ঠিক আছে। তো এই ডট গুণটা যদি আমরা করি, ডট গুণটা করলে আমাদের যেটা হবে যে মাইনাসে মাইনাসে প্লাস 10, তাহলে 3 7 21 প্লাস 4 7 28,
তো হবে আমার 10 আর 28 হবে 38, 38 আর 21, 38 আর 21 যোগ করলে আমার 9, আর এখানে 59 জুল হবে আমাদের অ্যান্সার। তাহলে 59 জুল হচ্ছে আমার গ নাম্বারটা। ঠিক আছে, তারপরটা দেখি আমরা কি বলছে। প্রকৃতিতে, প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতি ও চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে? আমার যারা তাপগতিবিদ্যার লেকচারটা করছো রাবি কোশ্চেন ব্যাংক সলভ, সেটার থেকে এটা বলতে পারবা। আমি বলছিলাম যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থার্মোমিটার নিয়ে ডিল করে, আর থার্মোমিটার মাপে কি? তাপমাত্রা। ঠিক আছে, তাপমাত্রা, থার্মোমিটার, তাপমাত্রা, এসব কি শূন্যতম সূত্র থেকে এটার আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, তড়িৎ বিভবের সংজ্ঞার অসীম দূরত্ব বলতে কি পাওয়া যায়? এটাও আমি ওই ক্লাসগুলোতে বলছিলাম, আমার ক্লাসগুলো যারা ভালোভাবে করছো, যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী বাইরের যে কোনো বিন্দু কি হবে অসীম দূরত্ব বলতে বুঝবে আর কি। ঠিক আছে, গ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। তড়িৎ ক্ষেত্রে যদি আমি যে এটা একটু বুঝাই দিই, যে ধরো ক্ষেত্র সৃষ্টি করছে একটা পজিটিভ চার্জ এতটুকু, ঠিক আছে, একটা পজিটিভ চার্জ এই ক্ষেত্র সৃষ্টি করছে। এই ক্ষেত্রের বাইরে এই যে বিন্দুটা, এই কাছের এই বিন্দুটাও, এটাও আমাদের কি অসীম বলে বিবেচিত হবে। ঠিক আছে, একমাত্র ক্ষেত্রের মধ্যেই সসীম দূরত্ব। ওকে, তারপর এটা কি করছে, বাইনারির বিয়োগের ক্ষেত্রে। তো বাইনারি বিয়োগ তোমরা খুব ভালো পারো এগুলো আসলে। তাহলে 1 0 0 1 0, এটা বিয়োগ করতে হবে 1 0 1 1। তো এটা বিয়োগ করলে 1, আবার হাত থেকে 1, তারপরে ক নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 18 নাম্বারটা আমরা একটু দেখি কি বলতেছে। থেমে থাকা একটি গাড়িকে একটি ট্রাক এসে সজোরে আঘাত করলে গাড়ির আরোহীর মাথা পেছনের দিকে হেলে পড়ে। ট্রাকটি কোন দিক থেকে আঘাত করছে? আচ্ছা, ধরি প্রথমে যে গাড়িটা সামনের দিক হচ্ছে এই দিকটা। ঠিক আছে, ওয়াও, গাড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমি এখানে বসে আছি, ঠিক আছে। তো এখন এই গাড়িটাকে গাড়িটাকে সামনের দিক থেকে ট্রাক আঘাত করতে পারে, আর পিছন দিক থেকে আঘাত করতে পারে। ঠিক আছে, এখন বলতেছে যে এখানে ইনফরমেশন দেওয়া আছে মাথা পিছনের দিকে হেলে পড়ছে। আমরা খেয়াল করি যে আমরা যখন বাসে ভ্রমণ করি, বাস যখন থেমে থাকে, বাস যখন স্টার্ট করে দেয়, তখন কিন্তু আমরা পিছন দিকে একটা ইনারশিয়া, ল অফ ইনারশিয়া অনুসারে জড়তার জন্য আমরা পিছন দিকে হেলে যাই। ঠিক আছে, কারণ আমরা পিছনে থাকতে চাচ্ছিলাম, মানে জড়তার কারণে। এটা নিউটনের ফার্স্ট ল আর কি, জড়তার সূত্র। তো যেহেতু পিছন দিক থেকে হেলে যাচ্ছে, তার মানে গাড়িটা সামনের দিকে যাওয়ার ট্রাই করছে। গাড়িটা থেমে থাকা একটা গাড়ি সামনের দিকে কখন যেতে পারে? যখন পিছন দিক থেকে তাকে কি হবে, ঠেলা হবে। তার মানে ট্রাকটা অ্যাকচুয়ালি পেছন দিক থেকেই গাড়িটাকে ধাক্কা দিয়েছিল। আচ্ছা, তারপরেরটা কি দেখি। বলছে একটি গাড়ির ভরবেগের মান তার গতিশক্তির সমান। গাড়িটির গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? হাফ mv²। আর ভরবেগের ফর্মুলা কি জানি? mv। বলছে এটা ইকুয়াল। ঠিক আছে, তো দেখো এম এম কাটাকাটি যাবে, দুইটা ভি থেকে একটা ভি কাটাকাটি যাবে, একটা ভি পরে থাকবে। তাহলে এই পাশে কি আছে? এই পাশে আছে v/2, আর এই পাশে আছে 1। তো v = কি হবে? 2টাকে এই পাশে নিয়ে গেলে 2, তাহলে 2 মিটার/সেকেন্ড হবে। গ নাম্বারটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরেটা কি বলছে দেখি। যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয়, তখন কি হয়? ধরো সোডিয়াম 23 থেকে, বা সোডিয়ামের ভর সংখ্যা কত? 11। এটা থেকে যখন একটা বিটা কণা নির্গত হবে, তখন এটা হয়ে যাবে ম্যাগনেসিয়াম তোমার কি 23। ঠিক আছে, তাহলে কি হলো? ম্যাগনেসিয়ামের কত? 12, তাই না? তাহলে অ্যাকচুয়ালি বিটা ডিকেতে কি হয়? একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন হয়, প্লাস একটা ইলেকট্রন নির্গত হয়। তাহলে যে কাজটা হলো, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন হলো, আর নিচের যে সংখ্যাটা থাকে এটা কিন্তু
প্রোটন সংখ্যা নির্দেশ করে। তাহলে যেহেতু 11 থেকে 11টা প্রোটন ছিল, একটা নিউটন ভেঙে যেহেতু একটা প্রোটন হয়েছে, তাহলে কি হবে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে অ্যাকচুয়ালি গ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। আচ্ছা, তারপর একটা কি কোশ্চেন করছে দেখি। যেসব পরমাণুর নিউটন সংখ্যা সমান তাদেরকে কি বলে, বাচ্চাকালের কোশ্চেন, আইসোটোন, নিউটন আইসোটোন, ঠিক আছে। তারপর একটা কি কোশ্চেন করছে, একটি, এটাও 9 10 কোশ্চেন, একটি গোলীয় দর্পণের 15 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু আছে ইউ এবং 30 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়, তাহলে ভি ফোকাস দূরত্ব কত? তো ফর্মুলা আছে আমাদের বিখ্যাত, 1/f = 1/u + 1/v। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1/15 + 1/13, তো লসাগু যদি নেই তাহলে কি হবে, লসাগু নিলে আমাদের এখানে 2 প্লাস এখানে 1, তাহলে হবে 3/30। তো কাটাকাটি করলে 1/10 আর 1/f আসছে এটা, তাহলে f = হবে 10 সেন্টিমিটার, ঠিক আছে। ক নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরেরটা কি বলছে, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় পর্দায় কোনো বিন্দুর উজ্জ্বলতার জন্য শর্ত কোনটি? দ্বিচির পরীক্ষায় পর্দার কোনো বিন্দুর উজ্জ্বলতার জন্য শর্ত ছিল আমাদের, তাদের পথ পার্থক্য হওয়ার কথা ছিল n ল্যামডা, ঠিক আছে। সেটা ইজিক্যাল টু দেখা যাচ্ছিল a sin θ হয়, ঠিক আছে। তো a sin θ ইজিক্যাল টু n ল্যামডা ছিল, তো n ল্যামডা এখানে নাই, কিন্তু টেকনিক্যালি কিন্তু আছে। গ নাম্বারটাতে বলা আছে a sin θ ইজিক্যাল টু 2n ল্যামডা ডিভাইড বাই 2, তো 2 কাটাকাটি করলে কি n ল্যামডা হয়, ওকে। তারপরটা কি বলছে 12 নাম্বারটা দেখি। আচ্ছা, 12 নাম্বারটাতে আমাদের অপশনগুলো ভুল আছে, ঠিক আছে। 12 নাম্বার কোশ্চেনটা আমাদের ইনভ্যালিড। আচ্ছা, এরকম ভুল কেন করে এত বড় বিশ্ববিদ্যালয়, এরকম ভুল কোশ্চেন করে? এগুলো আসলে করে, ইচ্ছা করেই করে, কারণ এরকম ভুল একটা কোশ্চেন পেলে কিছু জেদি ছেলে পেলে আছে, তারা এই কোশ্চেনটা মিলিয়েই আসতে চাইবে। তো কোশ্চেন একটা মিলাইতে গিয়া আধা ঘন্টা নষ্ট করে ফেলবে, বাকিগুলো অ্যান্সার দিতে পারবে না, অতএব চান্স নষ্ট। তো তারা চায় হচ্ছে বাদ দিয়ে দিতে, তো বাদ দিয়ে দেওয়ার জন্য তাদের এই টেকনিকগুলা। বুদ্ধিমানের কাজ হচ্ছে এরকম কোশ্চেন পেলে বা যে কোনো একটা কোশ্চেনের পিছনে সর্বোচ্চ 1.5 মিনিট বা 2 মিনিট দেওয়া যেতে পারে, এর উপরে কোনোভাবেই দেওয়া যাবে না, যদি তাও তুমি কনফার্ম থাকো যে এটা তুমি মিলাইতেই পারবা। আর এরকম কোশ্চেন যেটা ভুল আছে, সো দেওয়া উচিত না, ঠিক আছে। আচ্ছা, তারপরটা কি বলছে, একটি তামার তারে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 3 × 10⁻29, আচ্ছা, এবং প্রবাহ ঘনত্ব দেওয়া আছে 1.65 × 10⁶ এম্পিয়ার পার মিটার স্কোয়ার। তারটিতে ইলেকট্রনের তারণ বেগ কত বা ড্রিফট ভেলোসিটি কত? তোমরা জানো যে প্রবাহ ঘনত্ব J = NVE, অতএব ভিটা আমাদের কি এখানে এটা চাইছে ড্রিফট ভেলোসিটি, v = হবে তাহলে J/N × E, ঠিক আছে। তো যে দেওয়া আছে আমাদের 1.65 × 10⁶, আচ্ছা, n এর ভ্যালু দেওয়া আছে 3 × 10⁻29, দেন হচ্ছে e এর ভ্যালু তো আমরা সবাই জানি 1.6 × 10⁻19, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা যদি তোমরা করো তাহলে ড্রিফট ভেলোসিটি তোমরা পাবা, একটু বড় ক্যালকুলেশন, ঘ নাম্বারটা 3.437 × 10⁻5। আচ্ছা, তারপর এটা কি বলছে 9 নাম্বার, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? আচ্ছা, তো গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি, E = 3/2 nRT, তাই না। তাহলে আমরা ভ্যালু বসাই দিই 3/2 × n এর ভ্যালু টেকনিক্যালি দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাস কিন্তু দ্বিপারমাণবিক গ্যাস, মানে দুইটা করে থাকে আর কি, ঠিক আছে। তাহলে W দেওয়া আছে, মানে n = কত, W/m, ওখান থেকে আসছে আর কি। W দেওয়া আছে
সরি 3, আর এম এর ভ্যালু নাইট্রোজেনটা আমরা জানি এমনিতে 14 একটা নাইট্রোজেন, তাহলে দুইটা হলে 28 হবে, 28। আর হচ্ছে আর এর ভ্যালু তো আমরা জানি 8.31, আর ভ্যালু দেওয়া আছে 29 ডিগ্রি সেলসিয়াস। 29 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 302 কেলভিন। ঠিক আছে, বেশ টাফ ক্যালকুলেশন দিচ্ছে এগুলো, আসলে ক্যালকুলেটর ছাড়া করা যাবে কিন্তু খবর আছে করতে গেলে সময় নষ্ট হবে যাদের প্র্যাকটিস নাই আর কি। হ্যাঁ, তো এটার অ্যান্সার হবে 403.33 জুল। এই নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, বা ক নাম্বারটা। ঠিক আছে, ওকে। তারপরটা কি বলছে দেখি, কোনো প্রবাহীর সর্বোচ্চ বেগ যা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয় সেই বেগকে কি বলে? বরাবরই বলে শর্ট সিলেবাসে কোশ্চেন করবে, তারপরেও শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করছে, প্রবাহী অংশ থেকে কোশ্চেন করছে। এটার অ্যান্সার হবে সংকট বেগ। সংকট বেগ হচ্ছে এই কন্ডিশন। আচ্ছা, তারপরটা কি বলছে দেখি, খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করা যায় কি দ্বারা? এগুলা অ্যাকচুয়ালি মানে খুব বেশি ডিপে পড়াশোনা করলে পারা যাবে না আমার মনে হয়। বিট দ্বারা খনিতে আসলে দূষিত গ্যাসের অস্তিত্ব নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা তারপর এটা কি বলছে, এটা স্প্রিংয়ের অগ্রভাগে 10 গ্রাম ভর ঝুলিয়ে দেওয়ায় 0.1 মিটার বৃদ্ধি হলো। এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে আরও 2 × 10⁻² বৃদ্ধি করে ছেড়ে দেওয়ায় বস্তুর মোট শক্তি কত হবে? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, এফ বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে আমাদের এম জি, তাহলে এম যেহেতু দেওয়া আছে 100 × 10⁻³ আর জি হচ্ছে 9.8, এটা হচ্ছে আমার এফ এর ভ্যালু। তো আমরা স্প্রিংয়ের বেলায় কিন্তু জানতাম যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, যদি মান নেই আর কি, তাহলে কেটা জানলে আমরা হচ্ছে মোট শক্তিটা বের করতে পারবো। তাহলে এফ হচ্ছে আমার এটা 10⁻³ 9.8, আর এক্স আমার দেওয়া আছে, এক্স দেওয়া হচ্ছে আমার 0.1। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা বের করতে পারি 100 × 10⁻³ × 9.8, 1কে বলা যায় 1/10, তো এখানে চলে যাবে, তাহলে এটা কাটাকাটি। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা করলে তারপরে থাকলো আমাদের 9.8, কের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের শক্তি ইজ ইকুয়াল টু কি, হাফ কে এক্স স্কোয়ার, তাই তো হাফ আমাদের 0.5, আর কে এর ভ্যালু আমরা পাইলাম 9.8, আর এক্স এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2 × 10⁻² মিটার, 2 × 10⁻² মিটার, তার আবার কি স্কোয়ার। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা অ্যান্সার পাবো আমরা ক নাম্বারটা 1.96 × 10⁻³ 1.96 × 10⁻³ জুল। ওকে, 5 নাম্বারটা আমাদের কি বলছে দেখি, একটি পাম্প প্রতি মিনিটে ওয়াটার ট্যাঙ্ক হতে 650 গ্যালন পানি 40 ফিট উচ্চতায় তুলতে পারে। পাম্পের ক্ষমতা 80% কার্যকর হলে এর ক্ষমতা কত হর্স পাওয়ারে? তো এই ক্ষমতার ম্যাথস খুবই কমন ম্যাথস। আচ্ছা, তো আমাদের কর্মদক্ষতার ফর্মুলা কি, ইটা ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট, তাই তো ইটা আমার দেওয়া হচ্ছে এখানে 0.8, তো পি ইনপুটটাই চাইছে আমাদের, পি আউটপুটটা দেওয়া আছে আমাদের, দেওয়া আছে mgh/t এই আকারে। হ্যাঁ, তো যেহেতু আবার বলছে কি হর্স পাওয়ারে চাইছে, তাহলে 747 দ্বারা ভাগ করলে আমার হর্স পাওয়ারে চলে আসবে। তাহলে mgh এর ভ্যালুগুলো বসাই, এগুলো গ্যালনে দেওয়া আছে, সো যারা এগুলো জানো না, 650 গ্যালন থেকে যদি আমরা কেজিতে নিতে চাই 3.79 দ্বারা গুণ করা লাগবে, আর যদি 40 ফিটকে আমরা
ইসে নিতে চাই, মিটারে নিতে চাই, তাহলে 40 ইন্টু 0.305, ঠিক আছে। এগুলা গুণ করলে আমাদের চলে আসবে, তাহলে 650 ইন্টু 3.79 ইন্টু 9.8 এর ভ্যালু ইন্টু 40 ইন্টু আচ্ছা 0.305, ঠিক আছে। এটাকে আমার ভাগ করে দিতে হবে, টি বলছে 1 মিনিট, তার মানে কি 60 সেকেন্ড, ঠিক আছে। আর 746 দ্বারা ভাগ করে দিই, আর 0.8টাকে আমরা নিচে নিয়ে আসি, তাহলে 0.8 দ্বারা যদি আমরা গুণ করে দিই, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা করলে আমাদের পি ইনপুট যেটা কিনা চাইছে আমাদের ক্ষমতা, আমরা ইনপুট কত দিয়েছিলাম পাবো, সেটার ভ্যালু আসে আমাদের 8.2 সামথিং, প্রায় আসলে এক্স্যাক্ট ভ্যালু পাওয়া যাচ্ছে না, তো প্রায় হচ্ছে তোমার এই খর কাছাকাছি আর কি, এখানে একটু বেশ কম হয়েছে অপশনে, তো এটা খ নাম্বারটা দেখানোটা সেফ আর কি। 4 নাম্বারটা কি বলছে, গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখার সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটি কোন সূত্র? এটি এখানে যে সাইন্টিস্টগুলোর নাম দেওয়া আছে, গ্রহ সম্পর্কিত সূত্র দিয়েছে কেপলার, তো কেপলারের দ্বিতীয় সূত্র। কনফিউশন তৈরি হতো কেপলারে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র না তৃতীয় সূত্র, এসব জিজ্ঞাসা করলে এটা চোখ বন্ধ করে কেপলারের দ্বিতীয় সূত্র দাগে দেওয়া যায়। আচ্ছা, তারপরটা কি বলছে যে দ্বিগুণ চক্রগতি ব্যাসার্ধে একটি বস্তুর জড়তার ভ্রামক একই রাখতে হলে এর ভর প্রথম বস্তুর তুলনায় কত হতে হবে? তো জড়তার ভ্রামক এর ফর্মুলা হচ্ছে আমরা জানি I = চক্রগতি ব্যাসার্ধের সাথে mk²। তাহলে 1 নাম্বারটার জন্য m1 k1², 2 নাম্বারটা হচ্ছে কি I2 = m2 k2², ঠিক আছে। তাহলে ইকুয়াল ইকুয়াল যদি দেখাই, তাহলে m1 k1² m2 k2², ওকে। বলছে যে এর ভর প্রথম বস্তুর তুলনায় কত হবে, তাহলে প্রথম বস্তুর সাথে যদি তুলনা করি, তাহলে m2টা ওই পাশে চলে যাবে, তাহলে k1² ডিভাইড বাই k2² = m2 / m1। আচ্ছা, কে কত গুণ হয়ে গেছে বলছে দ্বিগুণ চক্রগতি ব্যাসার্ধের একটি বস্তুর k2 হয়ে গেছে দ্বিগুণ, তাই না? তাহলে দ্বিগুণ হয়ে গেলে উপরে আছে k1², k1 এর দ্বিগুণ হয়ে গেছে k1² আর এই পাশে তো m2 m1 আছে। আচ্ছা, তাহলে স্কয়ার করে দিলে হবে কি k1² উপরে আছে, নিচে হবে 4k1², তো k1² কাটাকাটি 1/4, তাহলে m2 / m1 = 1:4, ঠিক আছে, বা 1/4, ঘ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরটা বলছে কি অবস্থান ভেক্টর r হলে এর ডাইভারজেন্স কত? তো ডাইভারজেন্স কি, ন্যাবলা অপারেটরের সাথে যদি ডট করি, তাহলে ডট করলে আমরা ন্যাবলা অপারেটরটা কি আমাদের x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ i ক্যাপ প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ y এর সাপেক্ষে j ক্যাপ প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ z এর সাপেক্ষে k ক্যাপ। তো এটার সাথে ডট হবে, এটার সাথে এই পুরোটার সাথে ডট হবে আমার অবস্থান ভেক্টর r = আমরা জানি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, ঠিক আছে। তাহলে এগুলো আমরা লিখে ফেলি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। তো এগুলো যদি আমরা ডিফারেন্সিয়েট করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি এবং ডট গুণ করি, তাহলে আমরা যেটা পাবো এটার জন্য পাবো 1, ডিটেলসে করে দেই তাহলে তোমাদের কনফিউশন থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা d dx of x যদি করি, আচ্ছা গুণ হয়, ডট গুণ ফলে সিম্পলি গুণ হয়ে যায়, আর d dx দ্বারা যদি y ধরা হয় 0 আসবে, z ধরা হয় 0 আসবে, সো ওগুলো লেখার দরকার নাই। d dy দ্বারা y ধরলাম, d dz দ্বারা আমরা z ধরলাম, ঠিক আছে। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে 1 হবে, এটা ডিফারেন্সিয়েশন কত হবে 1 হবে, আর এটা ডিফারেন্সিয়েশন কত হবে 1 হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের 3।
আচ্ছা, তারপরটা কি বলছে দেখি। একটি গোলীয় তলের ব্যাসার্ধ ক্ষেত্রফলের সাহায্যে পরিমাপ করা যায় কোনটি দ্বারা? এটা তো মুখস্থ। স্ফেরোমিটার যন্ত্রটি গোলীয় তলের ব্যাসার্ধ নির্ণয় করতে পারে ক্ষেত্রফলের সাহায্যে পরিমাপ করে। ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের শিফট 1-এর কোশ্চেন সলভিং ক্লাসটা শেষ হয়ে গেল। পরের শিফটের কোশ্চেনের অ্যান্সার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো, যেন পরের শিফটের কোশ্চেনের সলভ পেলেই তোমরা পেয়ে যাও। ঠিক আছে, আমাদের চ্যানেলে বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করে দেওয়া হয়, কোশ্চেন ব্যাংক সলভ করে দেওয়া হয়। আমরা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করে দিয়েছিলাম চ্যাপ্টার ধরে ধরে টপিক ওয়াইজ। সেখান থেকে আমাদের এখানে 80% কমন পড়েছে। সো আমরা জাবির কোশ্চেন ব্যাংক সলভ করে দেবো ইনশাল্লাহ। তো চ্যানেলটির সাথে তোমরা থাকতে পারো, ভালো লাগতে পারে তোমাদের কন্টেন্টগুলো। আর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আমরা তোমাদেরকে এ ব্যাপারে হেল্প করতে পারি।